আকম মোজাম্মেলের বাড়িতে হামলা চেষ্টা, সংঘর্ষ, আহত ৩০, জড়িতদের ছাড় নয় হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের বিক্ষোভ। ডক্টর ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া বলেছেন প্রেস সচিব। সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। ৬ সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ আজ। অন্তর্বর্তী সরকারের ৬ মাস, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব সমন্বয় করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে পাল্টা হামলার ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। চরম উত্তেজনায় থমথমে পুরো এলাকা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটক করা হয়নি কাউকে। হামলার প্রতিবাদে সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দাকিনখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় মসজিদের মাইকে ঘোষণা আসে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে। আহত শিক্ষার্থীরা জানান, তাদের কাছে খবর আসে মন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর হচ্ছে। তা প্রতিহত করতে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাধা দিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর আজকে আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে? ওপেনলি রামদা নিয়ে তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে আটকে দিচ্ছে এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিত ভাবে তারা এটা করছে। মসজিদে রব উঠাইছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে। মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। খোঁজ খবর নেন আহতদের। এদিকে হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে জেলা শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশের খবর রাখছেন সহকর্মী মীর ফারুক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফারুক, বিক্ষোভ সমাবেশের সবশেষ খবর জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে গত 5 তারিখে 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাসভবন এবং সারা দেশের বেশ কয়েক আওয়ামী লীগ নেতার বাসভবন ভাঙচুর হওয়ার পর থেকেই আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মী যারা তারা অনেকটা সতর্ক প্রহরায় ছিল। তাদের কেন্দ্রীয় নেতাদের বাড়িঘর পাহারা দেওয়ার ব্যাপারে তারা নিয়োজিত ছিল। গোপনে বলা যায়, গাজীপুরে গত পরশু জাহিদ হাসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য, তার বাড়িতে এবং তার চাচার বাড়িতে ভাঙচুর। অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুরে বসবাস করেন তাদের বাড়িঘরও কিন্তু সতর্ক প্রহরায় ছিল। গতকালকে হঠাৎ করেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একটি সংবাদ জানতে পারেন, যেটি আমাদের জানিয়েছেন। তারা জানতে পারে যে আকম মোজাম্মেল সাবেক মন্ত্রী, তার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এই সংবাদটি পেয়ে ছাত্র আন্দোলনের কর্মীরা সেই বাড়িটি ঘিরে ফেলে। তারা দুর্বৃত্তদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল বলে আমাদের জানিয়েছে। তো সেখানে এই ছাত্র কর্মীরা সেখানে যাওয়ার পর স্থানীয় অধিবাসীরা মসজিদের মাইক থেকে ঘোষণা দেয় যে মন্ত্রী বাড়িতে ডাকাত পড়েছে। তখন স্থানীয়রা এগিয়ে আসলে স্থানীয়দের সাথে সংঘর্ষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে। সেখানে তাৎক্ষণিকভাবে এই উভয় পক্ষের যে সংঘর্ষটি হয় সেখানে 15 থেকে 20 জন আহত হয় এবং আহতদের কে সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয় রাতেই। এবং এই যে সংঘর্ষের সংবাদটি জানতে পেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সার্জিস আলম সহ হাসনাত আব্দুল্লাহ সহ তারা এই গাজীপুরে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ছাত্রদেরকে তারা দেখতে যান এবং তাদের সাথে কথা বলেন। মূল ঘটনাটি তারা তাদের কাছে জানতে পারেন এবং তারা গভীর রাতে আজকে দিনব্যাপী তারা বিক্ষোভ মিছিলের
বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। সেই প্রেক্ষিতে আজকে সকাল 10:30 থেকে এই ভাওয়াল রাজবাড়ির মাঠের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সমাবেশ করছে, তারা বিক্ষোভ করছে এবং তারা ঘোষণা দিয়েছে আজকে বেলা 3:30 থেকে বৃহত্তর কর্মসূচি তারা এই গাজীপুরে গ্রহণ করবে। ধন্যবাদ ফারুক। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা করার সময় প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় 11 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 7 জনকে ভর্তি রাখা হয়েছে। আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার বেলা 12:15টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের মারধর এবং আটকে রাখার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। ডাক্তার সাহেবরা যেটা বললো 24 ঘন্টা আগে এটা বোঝা যায় না। তো তারা সবাই ভাবতেছে যে 24 ঘন্টা পরে আলা দিলে নর্মাল হয়ে যাবে। আর অন্যান্য পেশেন্ট ওরকম নেই, ডাক্তাররা বলছে সবাই আলা দিলে ভালো হয়ে যাবে। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা। অন্তর্বর্তী সরকারকে বিশ্বের সামনে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এদিকে সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না বিএনপি বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়ে গেল দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা উৎসব। এতে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি বলবো আমরা দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অভিযোগ করে বলেন, ডক্টর ইউনূস সরকারকে জঙ্গি লিডার প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করছে ভারত। ফ্যাসিস্ট সরকারকে আবারও যেন ফিরিয়ে আনতে না পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুক নিঃশ্বাস তো আমরা নিতে পারছি। ফ্যাসিবাদের দোসররা আবারও যেন দেশে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এজন্য গ্রাফিতির মাধ্যমে তাদের কর্মকাণ্ড সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ছায় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হচ্ছে আজ। একই সঙ্গে কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয় মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটি সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত 15 জানুয়ারি
সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়। গত বুধবার প্রতিবেদন জমা দেয় জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষে সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হবে। এ তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। 6 মাস পরে এসেও নানা দ্বন্দ্ব, সমালোচনা আর চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পালকে নেই তেমন সফলতা। বাজার অব্যবস্থাপনা, গণহত্যার বিচার ও জাতীয় ঐক্য সহ বেশিরভাগ ক্ষেত্রেই জন আকাঙ্ক্ষা পূরণে বলার মতো তেমন কিছু নেই বলে মনে করেন অর্থ ও রাজনৈতিক বিশ্লেষকরা। এই অবস্থায় গণতন্ত্র উত্তরণে রাজনৈতিক দলগুলোর দেয়া প্রস্তাব সমন্বয় করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ তাদের। আর তরুণ প্রজন্ম বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে জনগণের সরকার হতে আরও দৃঢ় চিত্তে কাজ করতে হবে বর্তমান সরকারকে। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আহ্বানে সেই সরকারের প্রধান করা হয় নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর সুষ্ঠু নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এগিয়ে চলছে অভ্যুত্থান পরবর্তী সরকার। তবে বিপুল প্রত্যাশার বিপরীতে অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যাশা দুটো ছিল, একটা হচ্ছে যে দ্রব্যমূল্য যাতে কমে যায়, আরেকটা ছিল যে অতীতের যে জলজ্যান্ত খারাপ কাজগুলো হয়েছে সেগুলোর যাতে বিচার হয়, শাস্তি হয়, যাতে ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি করাটা যে কঠিন, অন্তত এই সরকারের আমলে সেই ধরনের আচরণ যে কেউ করতে পারবে না সেই দৃষ্টান্তটা যাতে স্থাপন হয়। তো এটা দুটো ক্ষেত্রেই ব্যর্থতা অনেক দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলাও ছিল চোখে পড়ার মতো, যেখানে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়াকে সরকারের অভূতপূর্ব দূরদর্শিতা বলে মনে করছেন রাষ্ট্রচিন্তক ডক্টর আবুল কাশেম ফজলুল হক। আর আটক কিছু রাঘব বোয়ালের দৃশ্যমান বিচারের প্রত্যাশার কথা বলছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। এই সরকারের ধৈর্য আছে এবং উগ্র কথাবার্তা বলেন না প্রায় কেউই। যে কথা বলেন এটা অনেকটা ইন্টেলেকচুয়াল কথা হয়। অল্প সময়ের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং নির্বাচনের আগে ওই যে প্রস্তুতি জনমানুষকে সম্পৃক্ত করার নির্বাচনে, সেইগুলো সম্পন্ন করার ঘোষণা দেওয়া উচিত। এটা হয়তো আরও তারা সময় নিতে পারেন কিছু, কিন্তু আরও 6 মাসের বেশি সময় তাদের নেওয়া উচিত না। যারা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে টাকা পাচার করেছে, লোন ডিফল্ট করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, এরকম 2-1টা রাঘব বোয়ালকে বিচার করে উপযুক্ত শাস্তি দিয়ে সেই শাস্তিটা কার্যকরী করে মানুষকে দেখানো যে দেখো যাদের বিরুদ্ধে তুমি ফাইট করেছিলে তাদেরকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করে শাস্তি দিয়েছি। গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা ছিল গঠন হবে গণমানুষের সরকার, যে সরকার কথা বলবে গণমানুষের। তবে বর্তমান সরকারও গতানুগতিক আমলাতান্ত্রিক জটিলতায় পেঁচিয়ে গেছে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয় নাই। মানুষ সেটা প্রত্যাশা করে, একই সাথে মানুষ এটাও প্রত্যাশা করে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা আছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সেই জায়গায় মানুষেরা এখন স্যাটিসফাইড আছে। গণতন্ত্রের পথ সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনের দিকে ধাবিত হবে বর্তমান সরকার, এমনটাই আশা সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, বিগত স্বৈরশাসক শেখ হাসিনা গোটা রাষ্ট্রকে বেসরকারীকরণ করেছিল বলেই অর্থ পাচার তুঙ্গে উঠেছিল। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আওয়ামী শাসনামলে ব্যাপক অর্থ পাচার নিয়ে ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, আওয়ামী শাসনামলে যারা দুর্বৃত্তায়ন ও অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিচারের আওতায় না আনলে ভবিষ্যতে পাচার রোধ সম্ভব নয়।
এই সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের সময় অর্থ পাচারকারীদের বসন্তকাল ছিল। শুধু রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলারাই নয়, সামগ্রিক ব্যবস্থাপনায় অর্থ পাচারের সাথে জড়িত ছিল বলে জানান তিনি। সুস্থ সবল জাতি গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 10টি দেশে 10,000 দৌড়বিদের অংশগ্রহণে হয়ে গেল দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ম্যারাথন শেষে 4টি ক্যাটাগরিতে 80 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রাজধানীর পূর্বাচলে শনিবার ভোরে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের সবচেয়ে বড় আসর এটি। এবার 4টি ক্যাটাগরিতে 10টি দেশের 10,000 দৌড়বিদ এতে অংশ নেন। সুস্থ দেহে সুন্দর মন, তো আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি আমার মনটাও ভালো থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি শুধু ম্যারাথন না, যে কোনো এক্সারসাইজ হোক, খেলাধুলা হোক, আমাদের সেদিকে ঝোঁকা উচিত। নতুন প্রজন্মকে মাদক এবং মোবাইল গেমস থেকে দূরে রাখার জন্য এইরকম আয়োজন খুব প্রয়োজন। প্রায় 10,000 রানার এখানে পার্টিসিপেট করেছিল এবং খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা ইভেন্টটা সম্পন্ন করতে পেরেছি। রান করার ইচ্ছা না থাকে তারপর রান করা উচিত। রান করে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকবে, কোনো রোগ আসবে না। অনেক ভালো লাগতেছে, নিজে এত জনের মধ্যে পার্টিসিপেট করে নিজে একটা প্লেজ পেয়েছি। 300 ফিটের পাশে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ম্যারাথনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, জাতিকে সুস্থ ও সবল করে গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথনের মতো স্বাস্থ্যকর আয়োজন ছড়িয়ে দিতে হবে। আগে যেরকম তাদের সুস্থতা ছিল এখন সেরকম আমরা পাই না। এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। খেলার যে সমস্ত সুযোগ সুবিধা খেলাধুলা করার, দৌড়ঝাঁপ করার, সেটাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। 2026 সালের 31শে জানুয়ারি পরবর্তী ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আকুম ও মোজাম্মেলের বাড়িতে হামলার চেষ্টা, সংঘর্ষ, আহত 30। জড়িতদের ছাড় নয় হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের বিক্ষোভ। ডক্টর ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে ষড়যন্ত্র হচ্ছে জড়িত ভারতের মিডিয়া, বলেছেন প্রেস সচিব। সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। 6 সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ আজ। অন্তর্বর্তী সরকারের 6 মাস রাজনৈতিক দলগুলোর প্রস্তাব সমন্বয় করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।